নমস্কার বন্ধুরা, নো ইয়োর ফিনান্স বাংলাতে আপনাদের আবার স্বাগত। আজকে আপনাদের এই চ্যানেলে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি খুব ইন্টারেস্টিং। আমরা আজকে আলোচনা করব তিনটি পপুলার স্টক, যার মধ্যে দুটি লার্জ ক্যাপ এবং একটি মিড ক্যাপ এবং তিনটি আইটি স্টক। এই স্টক তিনটির আমরা কম্প্যারিজন করব, আমরা অ্যানালিসিস করব এবং জানবো যে এই তিনটি স্টকের মধ্যে কোনো স্টক আমাদের পোর্টফোলিও আছে কিনা, থাকা উচিত কিনা, বা আমরা আলোচনা করব এই কোম্পানির প্রোফাইল সম্পর্কে। তো আর দেরি না করে আমরা আসছি আমাদের টপিকে। এইবার প্রথমে যে স্টকটা আমরা দেখব সেটি আমরা চলে এলাম আমাদের প্রথম স্টকে। আমরা জানবো আমাদের প্রথম স্টকটির মার্কেট ক্যাপ। তো আমাদের প্রথম স্টকটির মার্কেট ক্যাপ হলো এত কোটি, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 11,72,986 কোটি। অর্থাৎ এটি একটি লার্জ ক্যাপ স্টক, মানে ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটের লার্জ ক্যাপ স্টক। এর আগেও আমরা স্টক মেড ইজির যে সিজন ছিল সেই সিজনে আমরা জেনেছি কোনটা লার্জ ক্যাপ স্টক, কোনটা মিড ক্যাপ স্টক, কোনটা স্মল এবং কোনটা মাইক্রো ক্যাপ স্টক। যদি আপনাদের সেই ভিডিও ভালো লেগে থাকে তো অবভিয়াসলি আপনারা প্লে লিস্টে গিয়ে চেক করে নিতে পারেন এবং জানতে পারবেন যে লার্জ ক্যাপ স্টক এবং মিড ক্যাপ স্টক এগুলো কীভাবে ডিফাইন্ড হয়। তো এই স্টকের কারেন্ট প্রাইস আমরা দেখে নিচ্ছি যে 3,207 টাকা এবং এর যে ফেস ভ্যালু দেখে নিচ্ছি আমরা 1 টাকা। এরপর আমরা যাব এর 5 ইয়ার চার্টে। 5 ইয়ার চার্ট প্যাটার্ন যদি আমরা লক্ষ্য করি তো এই আইটি স্টক যেটা আমরা দেখছি, এই আইটি স্টকের চার্ট কিন্তু বেশ ভালোভাবে 5 বছরে ভ্যারি করেছে। অর্থাৎ 5 বছর আগে যদি এই কেউ স্টকটা পোর্টফোলিওতে কিনে রাখতো তো এর ভ্যালিউ 5 বছর আগে ছিল 2,000 টাকা এবং যার এখনকার ভ্যালিউ হলো প্রায় 3,200 টাকা মতো, যেটা আমরা আগে লক্ষ্য করলাম। এবং এর হায়েস্ট ভ্যালিউ 5 বছরের মধ্যে এর হায়েস্ট ভ্যালিউ প্রায় 4,000-এর কাছাকাছি গিয়েছিল, গ্রাফ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সেটা। এরপর আমরা যেটা দেখব যে প্রোস কনস আমরা এখন দেখব না, আমরা দেখছি কোয়ার্টারলি রেজাল্ট। তো কোয়ার্টারলি রেজাল্ট থেকে আমরা জানবো এই স্টকের কোয়ালিটি সম্পর্কে। কোয়ার্টারলি রেজাল্টে আমরা যদি দেখি যে মার্চ 20, জুন 20 এবং প্রতি 3 মাসে যে রেজাল্টগুলো আমরা যদি সেলস দেখি তো সেলস মার্চ 20 থেকে জুন 20-তে সেলস হালকা হলেও কমেছে। তার রিজন হতে পারে যে করোনা, এবং অবভিয়াসলি তার রিজন করোনাই ছিল। সেপ্টেম্বর 20-তে একটু বেড়েছে, ডিসেম্বরেও বেড়েছে এবং পরপর ইনক্রিজিং প্যাটার্নে কিন্তু এই স্টকটি তার পারফরমেন্স দিয়ে গেছে এবং তার সেলস বাড়িয়ে গেছে। অর্থাৎ এই স্টকটি আমরা বলতে পারি একটি ভ্যালুয়েবল স্টক এবং ডিমান্ডিং, যেহেতু এর সেলসটা বাড়ছে। এরপর আমরা সেলসের পরে আমরা দেখব অপারেটিং প্রফিট। আমরা যেহেতু মার্চ থেকে কম্প্যারিজন করছিলাম তাই আমরা দেখব অপারেটিং প্রফিট আমরা দেখব যে হ্যাঁ, করোনার জন্য একটু ডাউনে ছিল, কিন্তু তারপর প্রতি কোয়ার্টারে কিন্তু অপারেটিং প্রফিট অর্থাৎ প্রফিট কিন্তু কোম্পানির ইনক্রিজ করেছে। অর্থাৎ বলা চলে কোম্পানিটা প্রফিটেবল কোম্পানি। এরপর দেখব নেট প্রফিট, অর্থাৎ অপারেটিং প্রফিটের পর যে ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সের পর তার কোম্পানির প্রফিট কি থাকে। তো সেটা যদি আমরা লক্ষ্য করি দেখব সেক্ষেত্রে কোম্পানিটা কিন্তু প্রতি কোয়ার্টারে প্রফিট তার ইনক্রিজ করে চলেছে। এখান থেকেও আমরা বুঝতে পারি যে কোম্পানিটার প্রোফাইল কিন্তু খুব ভালো। এরপর আমরা দেখব প্রফিট অ্যান্ড লস রেশিও। প্রতি বছরের প্রফিট অ্যান্ড লস রেশিও একটা কোম্পানিকে পাবলিশ করতে হয় এবং তাকে শেয়ার হোল্ডারদের জানাতে হয় যে কোম্পানি কোন পজিশনে আছে। এবং এক্ষেত্রে কিন্তু এটা যে কোনো কোম্পানি ফলসিফাই করতে পারে না, কারণ এটি সেবির দ্বারা ভেরিফাই করা। তো এক্ষেত্রে আমরা দেখব যে প্রতি বছরে তার অপারেটিং প্রফিট কেমন। যদি আমরা অপারেটিং প্রফিট লক্ষ্য করি প্রতি বছরের অপারেটিং প্রফিট কিন্তু ইনক্রিজিং অর্ডারেই আছে। আমরা যদি লক্ষ্য করি তো এই কোম্পানি বেশ প্রফিটেবল কোম্পানি এবং নেট প্রফিট অর্থাৎ ট্যাক্স দেওয়ার পর কোম্পানি যে প্রফিটগুলি আর্ন করেছিল সেগুলোও কিন্তু ইনক্রিজিং অর্ডারে আছে। এরপর আমরা দেখব ব্যালেন্স শিটে আমরা কী দেখব। ব্যালেন্স শিটে আমরা যে জিনিসগুলো অ্যানালিসিস করব সেগুলো হচ্ছে রিজার্ভ অর্থাৎ কোম্পানির কাছে কত টাকা বা কত অ্যামাউন্টের ক্যাপিটাল আছে বা রিজার্ভ আছে। অর্থাৎ কোম্পানি যদি কোনো কারণে লসে রান করে তো কোম্পানি এই রিজার্ভ থেকে টাকা দিয়ে, যদি কোম্পানির কাছে টাকা বা ক্যাপিটাল না থাকে এই রিজার্ভ থেকে টাকা দিয়ে কোম্পানিকে কীভাবে
আরও বেশি প্রোডাক্টিভ করে তুলবে, সেটা হচ্ছে রিজার্ভ। তো রিজার্ভ কোম্পানি প্রতি বছর বাড়ানোর চেষ্টা করেছে এবং বাড়িয়েছে, যেটা অবভিয়াসলি খুব ভালো জিনিস। বরোয়িং মানে কোম্পানি কোনো ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে কত টাকা ধার করেছে, যেটা সুদ সমেত ব্যাংক কিন্তু সেই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অথবা ব্যাংক সেই ব্যাংককে ধার দেবে। সেই বরোয়িং দেখতে গেলে আমরা বরোয়িং দেখব, কোম্পানি কিন্তু বরোয়িং প্রথমে কমিয়ে দিয়েছিল, তারপর করোনার জন্য কোম্পানির কাছে টাকার খুব প্রয়োজন ছিল, যেহেতু ক্যাপিটাল মার্কেট থেকে সবাই টাকা তুলে নিচ্ছিল, সেই কারণে কোম্পানিকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের দ্বারস্থ হতে হয়। সেই কারণে কোম্পানি মার্চ 2020-তে বেশি বড় করেছিল এবং তারপর আস্তে আস্তে কিন্তু কোম্পানি বরোয়িংটা কমিয়ে ফেলেছে। অর্থাৎ কোম্পানি কিন্তু এদিক থেকে বলা চলে কোম্পানির লায়াবিলিটি কিন্তু কম। যদি আমরা আদার লায়াবিলিটি দেখি, সেক্ষেত্রেও কোম্পানি কিন্তু আদার লায়াবিলিটি মোস্ট অফ অল করোনার কারণেই হয়তো একটু বেড়েছিল, কিন্তু সেক্ষেত্রে কোম্পানি কমানোর চেষ্টা করছে আস্তে আস্তে, কারণ লাস্ট 1 বছরে কোম্পানি কিছুটা হালকা হলেও অল্প হলেও কমিয়েছে। টোটাল লায়াবিলিটিস, টোটাল সেট এবং লায়াবিলিটির ডিফারেন্স সবসময় 0 হতে হয়। তো টোটাল লায়াবিলিটিস কোম্পানির কিন্তু অ্যাসেটের ইকুয়াল, অর্থাৎ এইটি দাঁড়িয়েছে। ওকে, টোটাল অ্যাসেট, টোটাল লায়াবিলিটি আমরা বুঝলাম। ক্যাশ ফ্লো খুব ইম্পর্টেন্ট জিনিস। ক্যাশ ফ্লো হলো কোনো কোম্পানিতে কত ক্যাপিটাল ঢুকছে বা কত কোম্পানির কত টাকা ঢুকছে কোম্পানিতে, সেটাকেই ক্যাশ ফ্লো বলে। যদি আমরা নেট ক্যাশ ফ্লো হিসেব করি, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি কোম্পানি কোনো জায়গায় ইনভেস্ট করে থাকতে পারে, কোম্পানি কোনো প্রোডাক্ট বিক্রি করে থাকতে পারে, বা কোম্পানি কোনো অপারেটিং অ্যাক্টিভিটি করে থাকতে পারে। তো সমস্ত মিলিয়ে তার নেট ক্যাশ ফ্লো আমরা যদি বিচার করি, তো প্রতি বছরে আমরা দেখব নেট ক্যাশ ফ্লো কিন্তু কোম্পানির ইনক্রিজিং অর্ডারই আছে। মাঝখানে 2021-এ যেহেতু এটা 20-র রেজাল্ট, মানে যেহেতু মার্চ 21-এর রেজাল্ট, মানে পুরো 20-র ফিনান্সিয়াল ইয়ারটা ছিল, সেক্ষেত্রে কোম্পানির ক্যাশ ফ্লো কিন্তু ভালো ছিল না। ওই একই কারণ, যেহেতু কোভিড-19-এর কারণে। কিন্তু আগের প্রতিটা বছর কোম্পানি কিন্তু ভালো ক্যাশ ফ্লো মেনটেন করেছে এবং 2022-এ এসেও কোম্পানি কিন্তু ক্যাশ ফ্লোতে হিউজ জাম্প দিয়েছে, এটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারেন। তো আমরা এই কোম্পানির সম্পর্কে অনেক কিছু আলোচনা করলাম, এই কোম্পানিকে অ্যানালাইসিস করলাম। তো দেখবো এই কোম্পানিটা কি। অবভিয়াসলি কোম্পানিটা হচ্ছে নান আদার দ্যান টাটা কনসালটেন্সি সার্ভিস, যেটি বলা চলে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের একটি জায়েন্ট কোম্পানি এবং এটি টাটা গ্রুপের কোম্পানি। এটি 50 বছর ধরে ওয়ার্ল্ড ওয়াইডে বিজনেস দিয়ে চলছে। তো আমরা জানলাম, আমরা অ্যানালিসিস করলাম টিসিএস সম্পর্কে। অবভিয়াসলি এটা এখন মোটামুটি কম প্রাইসেই চলছে বলা চলে। তো দেখতে পারেন, আপনাদের ওয়াচ লিস্টে আপনারা রাখতে পারেন যদি সম্ভব হয়, যদি আপনারা মনে করেন, যদি আপনাদের ফিনান্স অ্যালাউ করে, যদি আপনাদের অ্যানালিসিস করে আপনাদের স্টকটা ভালো লেগে থাকে, তো অবভিয়াসলি এই স্টকটা আপনাদের চয়েস হওয়া উচিত। এরপরে আমরা যে কোম্পানিটা দেখব সেটি হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট আইটি ফার্ম, অর্থাৎ বলাই চলে টিসিএসের পরে। টিসিএস আমাদের ফার্স্ট লার্জেস্ট আইটি ফার্ম, যেটা আমরা আলোচনা করলাম। এরপর আমরা দেখব যে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট আইটি ফার্ম, নাম আমরা পরে আসছি, হয়তো আপনারা অনেকেই গেস করে ফেলেছেন কী নামটা, যার কারেন্ট প্রাইস চলছে এখন 1531 টাকা, 1531 টাকা, যার মার্কেট ক্যাপ অবভিয়াসলি লার্জ ক্যাপ কোম্পানি 6,44,000 এবং এর ডিরেক্টলি আমরা চলে যাব 5 বছরের গ্রাফে। আমরা যদি 5 বছরের গ্রাফ লক্ষ্য করি কোম্পানির 5 বছরের আগের কোম্পানির ভ্যালু ছিল কিন্তু প্রায় নোটিসেবল প্রায় 500 টাকা। যদি আমি এখান থেকে যদি গ্রাফ টানি, প্রায় 500 টাকা ছিল কোম্পানির ভ্যালু, যেটা কিনা 5 বছর পরে মানে এখন হয়ে দাঁড়িয়েছে কোম্পানির ভ্যালু প্রায় 1400 বা 1500 সামথিংয়ের মতো, যার ভ্যালু দাঁড়িয়ে গেছে 1500 সামথিং। এর কিছুদিন আগে এর ভ্যালু পিকে ছিল, যার ভ্যালু ছিল প্রায় 1900 সামথিং। তো বলাই চলে যে এটি 5 বছরে শেয়ার হোল্ডারদের বা যাদের পোর্টফোলিওতে এই শেয়ারটা থেকেছিল বা এখনও পর্যন্ত আছে, কতটা খানিক রিটার্ন দিয়েছে। এরপর আমরা যাব সরাসরি কোয়ার্টারলি রেজাল্টে স্বাভাবিক আমরা প্রথমে দেখব সেলস। যেহেতু একটি কোম্পানি যখন কোনো শেয়ার মার্কেটে আসে, অবভিয়াসলি তার ফার্স্ট ফোকাস থাকে কোম্পানি কীভাবে চলবে, যার জন্য কোম্পানিকে সেলস করতে হয়। তো কোম্পানির সেলস প্রোফাইল কীরকম ছিল, প্রতিটা কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু ঠিক আগের কোম্পানিটার মতো ইনক্রিজিং অর্ডারে বাড়িয়েছে, যেটা খুবই পজিটিভ নিউজ কোম্পানি। এরপর আমরা দেখব কোম্পানির আমরা দেখব অপারেটিং প্রফিট অর্থাৎ কোম্পানি টোটাল কি প্রফিট আর্ন করেছে। টোটাল প্রফিট যদি আমরা দেখি তো প্রফিটও কাছাকাছি মোটামুটি ইনক্রিজিং অর্ডারই আছে। এরপর আমরা দেখব প্রফিট আফটার ট্যাক্স মানে নেট প্রফিট আমরা দেখব কোম্পানির কিন্তু ইনক্রিজিং অর্ডারেই
বর্তমান, অর্থাৎ কোম্পানিটি প্রতি কোয়ার্টারে কোম্পানি ফোকাসড ওরিয়েন্টেডে নিজের বিজনেস বাড়িয়েছে এবং তার প্রফিটও বাড়িয়েছে। এরপর দেখব প্রফিট অ্যান্ড লস অর্থাৎ প্রতি বছরের কোম্পানির প্রোফাইলের কত প্রফিট হয়েছে। তো আমরা প্রথমেই দেখব যে অপারেটিং প্রফিট দেখছি প্রতি বছরে কোম্পানির অপারেটিং প্রফিট অর্থাৎ কোম্পানির প্রফিট কিন্তু বেড়েছে আস্তে আস্তে। এবং প্রফিট যদি আমরা নেট প্রফিট দেখি অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স দেওয়ার পর কোম্পানির কাছে কী থাকছে, কোম্পানির ট্যাক্স দেওয়ার পরও কিন্তু প্রফিট স্বাভাবিকভাবেই ইনক্রিজিং অর্ডারে বাড়ছে। অর্থাৎ ট্যাক্স কোম্পানি যেভাবে পেমেন্ট করুক না কেন কোম্পানি কিন্তু প্রফিটেবল অবস্থায় আছে এবং প্রতি বছর প্রফিট কিন্তু কোম্পানি আস্তে আস্তে ইনক্রিজ করিয়েছে। এরপর আমরা দেখব যে কোম্পানির ব্যালেন্স শিট, প্রতি বছরে কোম্পানির কেমন লাইবিলিটি আছে এবং বরোইংস কেমন আছে। কোম্পানিটি কিন্তু কখনো আগে বড় করেনি। মার্চ 2020-তে অর্থাৎ কোভিড-19 আউটব্রেকের সময় এই ইনফোসিসের অবস্থা এমন দাঁড়ায় একে বড় করতে হয়, যেটা অবভিয়াসলি কোনো কোম্পানির ক্ষেত্রে খারাপ কথা নয়, কারণ যে কোনো কোম্পানিকে চালাতে গেলে তার ক্যাপিটালের প্রয়োজন হয়। তো সেই সময় আপনারা জানেন যে স্টক মার্কেটের অবস্থা কীরকম ছিল। তো ইনফোসিস সেই কারণেই বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের দ্বারস্থ হয় এবং তারা তাদের কোম্পানিকে রান করার জন্য লং টার্মে রান করার জন্য তারা বরোইং শুরু করে এবং সেই বরোইংটা কিন্তু তারা এখনও চালিয়ে যাচ্ছে। তাদের কাছে রিজার্ভ কিন্তু প্রতি বছর কোম্পানি বাড়িয়ে চলছে। অবভিয়াসলি রিজার্ভ কিন্তু লাইবিলিটির মধ্যেই পড়ে। এবং দেখলাম আমরা আমাদের এখানে কোম্পানির অ্যাসেট এবং লাইবিলিটির ইকুয়াল। আমরা জানি অ্যাসেট এবং লাইবিলিটি ব্যালেন্স শিটের মেন পার্ট, অ্যাসেট পার্ট এবং লাইবিলিটি পার্ট দুটোই কিন্তু ইকুয়াল হতে হয়, তবেই একটা কোম্পানির ব্যালেন্স শিট দাঁড়ায়। এরপর আমরা দেখব ক্যাশ ফ্লো, অর্থাৎ স্বাভাবিক নেট ক্যাশ ফ্লো দেখব, অর্থাৎ কোম্পানিতে কীভাবে টাকা ঢোকে, অর্থাৎ কোম্পানি যে কোনো ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি করুক বা কোম্পানি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করুক বা কোম্পানি কোনো প্রোডাক্ট সেল করুক, যে কোনোভাবেই কোম্পানিতে কীভাবে ক্যাশ ফ্লো হয় সেটা আমরা লক্ষ্য করব। আমরা যদি 2015 থেকে ক্যাশ ফ্লো লক্ষ্য করি তো 2015 থেকে আমরা 16 থেকে ক্যাশ ফ্লো লক্ষ্য করছি। 16 থেকে ক্যাশ ফ্লো লক্ষ্য করলে আমরা দেখব যে 17-এ ক্যাশ ফ্লো খুব ডাউনে ছিল, অর্থাৎ ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে কিন্তু এই কোম্পানি বাজেভাবে মার খেয়েছিল এবং আস্তে আস্তে কোম্পানি রিকভার করলেও 2021 সালে কোম্পানি রিকভার করেছিল ঠিক কথাই, কিন্তু তারপর 2022 সালে কিন্তু কোম্পানিটি আবার সেই 2017-এর মতোই বাজেভাবে মার খায় ক্যাশ ফ্লোতে। কিন্তু এইটি খুব যে এমন খারাপ নিউজ সেরকম নয়। একটা ভালো কোম্পানি লার্জ ক্যাপ, এরকম লেভেলের লার্জ ক্যাপ কোম্পানিকে দাঁড়াতে গেলে শুধু ক্যাশ ফ্লোটা ম্যাটার করে না, কোম্পানির বিজনেস এবং কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির সেলস ম্যাটার করে, যেটি থেকে এই ইনফোসিস কোম্পানি যেটা আমরা আলোচনা করছি, এই ইনফোসিস কোম্পানি কিন্তু সেটার দিক থেকে পারদর্শী। অবভিয়াসলি এটি একটি সেকেন্ড লার্জেস্ট কোম্পানি আফটার টিসিএস ইন ইন্ডিয়া। তো অবভিয়াসলি এই কোম্পানিটি আপনাদের পোর্টফোলিওতে রাখতে পারেন এবং এই কোম্পানিটি পোর্টফোলিওতে যদি আপনাদের মনে হয় যে কেনা উচিত, অবভিয়াসলি আপনারা অ্যানালিসিস করে টার্গেট করতে পারেন। পর আমরা যে কোম্পানিটি সম্পর্কে আলোচনা করব সেটি একটি মিড ক্যাপ লেভেলের কোম্পানি, অর্থাৎ এই কোম্পানির মার্কেট ক্যাপ কিন্তু অন্য আগের দুটি কোম্পানির তুলনায় অনেক কম, মাত্র 57,000 মার্কেট ক্যাপ, যার কারেন্ট প্রাইস 3,498 টাকা এবং এর ফেস ভ্যালু বেশ ভালোই, ফেস ভ্যালু 10, অর্থাৎ শেয়ারটি এখনও পর্যন্ত স্প্লিট হয়নি। তো এই শেয়ারটি খুব ভালো পারফর্ম করেছে কয়েক বছর, কারণ এই শেয়ারটি খুব বেশি দিন আসেনি শেয়ার মার্কেটে, সম্ভবত 2020 সাল বা সেই সময় হয়তো শেয়ারটি আইপিও লঞ্চ করেছিল প্রথম। তো এই শেয়ারটির প্রথম আমরা সব থেকে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আমরা দেখব। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি আমরা দেখি তো এখানে দেখব যে প্রথম ডিসেম্বরে লঞ্চ করেছিল, এটা ডিসেম্বর 19। তো ডিসেম্বর 19-এ এর প্রাইস ছিল 500 থেকে 1000-এর মধ্যে, অর্থাৎ ধরা যাক এই সময় প্রাইস ছিল 700 টাকা মতো, যার এখন প্রাইস অর্থাৎ কারেন্ট প্রাইস যার এখন 3,500 টাকার কাছাকাছি, যার কারেন্ট প্রাইস এখন 3,500 টাকার কাছাকাছি। এবং পিক অবস্থায় এর প্রাইস ছিল কিন্তু প্রায় 5,000-এর কাছাকাছি। অর্থাৎ এই শেয়ারটি যদি কেউ আগে কিনে রেখেছিল তো তার কিন্তু অনেকটা প্রফিটেবল কন্ডিশনে সে থাকবে।
তো এরপর আমরা এই কোম্পানির অ্যানালিসিস করব। এরপর আমরা দেখব এই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট। কোয়ার্টারলি রেজাল্ট দেখতে গেলে এই কোম্পানিকে আমরা প্রথমে দেখব সেলস কোম্পানির কেমন হয়েছিল। তো এই কোম্পানির সেলস যদি আমরা লক্ষ্য করি, কোম্পানির সেলসও কিন্তু ভালোই, আগের কোম্পানির মতোই এই কোম্পানির সেলসও কিন্তু আস্তে আস্তে প্রতি কোয়ার্টারে মানে প্রতি 3 মাসে এর সেলস বেড়েছে। অপারেটিং প্রফিট দেখব, আমরা অপারেটিং প্রফিটও দেখব, আমরা একই কন্ডিশনে কাজ করছে, অর্থাৎ সেলসের মতোই অপারেটিং সেলস বাড়লে অবভিয়াসলি অপারেটিং প্রফিট বাড়বে। যদিও এটা সবসময় ট্রু হয় না, তবে এটা সাধারণত হয়ে চলে। এরপর দেখব আমরা নেট প্রফিট। নেট প্রফিটও দেখব যে প্রফিট আফটার ট্যাক্স যেটা হয়, নেট প্রফিটও আস্তে আস্তে কোম্পানিটির বাড়তে থাকছে। প্রফিট অ্যান্ড লস, কোম্পানির প্রফিট অ্যান্ড লস দেখব প্রতি বছরে কোম্পানির অপারেটিং প্রফিট, এক্ষেত্রেও আমরা দেখছি যে বাড়ছে অপারেটিং প্রফিট। নেট প্রফিটও কোম্পানির প্রতি বছর কিন্তু ইনক্রিজিং অর্ডারই আছে। এরপর আমরা দেখব ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে আমরা দেখব বরোয়িংস। প্রথমত যদি বরোয়িংস আমরা লক্ষ্য করি, কোম্পানি কিন্তু কম বরোয়িংস ছিল 2015-16, কারণ কোম্পানিটির যদি আইপিও 18 বা 19-এও এসে থাকে, আমার ঠিক খেয়াল পড়ছে না, হয়তো 19-এ আইপিওটা লঞ্চ করেছিল, কিন্তু কোম্পানি তো তার আগে থেকে রান করছিল। তো সেই সময় কোম্পানির বরোয়িং কিন্তু অনেক কম ছিল। আস্তে আস্তে কোম্পানি বরোয়িং করতে করতে মার্চে কিন্তু একদম কম, মাত্র 1 কোটি টাকা বরোয়িংয়ে ছিল, এবং তারপর বরোয়িং আস্তে আস্তে বাড়িয়েছে। যদিও সেটা কোম্পানির নিজস্ব পারপাসে, নিজের প্রোডাক্টিভিটির জন্য কোম্পানি বরোয়িং বাড়ায়, যে কোনো কোম্পানি। এবং আমরা দেখব যে কোম্পানির টোটাল লাইবিলিটিস, যদিও সেটি অন্য দুটি লার্জ ক্যাপ কোম্পানির অত বেশি লাইবিলিটি না হলেও এর কিন্তু বেশ ভালোই লাইবিলিটিস কোম্পানি রাখে, এবং অ্যাসেটও কোম্পানি রাখে। ক্যাশ ফ্লো দেখব, তো কোম্পানির ক্যাশ ফ্লো দেখব। ক্যাশ ফ্লো প্রথমের দিকে কোম্পানির অবভিয়াসলি নেগেটিভ ছিল, তো সেই অবস্থা থেকে কোম্পানি তার ক্যাশ ফ্লোকে আস্তে আস্তে বাড়িয়ে অনেকটা ইনক্রিজ করেছে, এবং 2021 সালে কোম্পানি তার ক্যাশ ফ্লোতে টপ অবস্থায় ছিল। তো এই শেয়ারটি খুব মজাদার শেয়ার, ভালো শেয়ার। যদি আপনাদের মনে হয় যে এই শেয়ারটি আপনি আপনার পোর্টফোলিওতে রাখবেন, ওয়াচ লিস্টে রাখবেন, অবভিয়াসলি রাখতে পারেন। তো শেয়ারটির নাম নান আদার দ্যান মাইন্ডট্রি। মাইন্ডট্রি একটি ইন্টারন্যাশনাল আইটি কোম্পানি, যেটি বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের জন্য কাজ করে, এবং এটি মিড ক্যাপ কোম্পানি। তো সুতরাং এই আপনি যদি ইনভেস্ট করতে ইচ্ছুক হন, অবভিয়াসলি ওয়াচ লিস্টে রাখুন, কোম্পানিটিকে অ্যানালিসিস করুন, কোম্পানি সম্পর্কে জানুন, তারপরেই আপনার পক্ষে ইনভেস্ট করাটা উচিত হবে। শুধুমাত্র ভিডিও রিকমেন্ডেশন দেখে কখনো ইনভেস্ট করবেন না, কারণ আপনার কষ্টের উপার্জিত পয়সা এবং আপনার ইনভেস্টমেন্ট আপনাকে নিজেকেই বাঁচতে হবে। তো সুতরাং আশা করি প্রত্যেকে ভালো আছেন। এরপর আমরা নেক্সট ভিডিওতে অন্য কিছু ভালো শেয়ার নিয়ে আলোচনা করব। তত থেকে জানাই হ্যাভ এ ভেরি গুড নাইট, হ্যাভ এ ভেরি গুড ডে।